হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি নিয়ে আলোচনা করব। এখন স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি এটি কি? স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি হচ্ছে, ধরো এটি একটি ধাতব দণ্ড, একটা স্কেল আছে। তো এটার একটা স্থিতিস্থাপকতা আছে। স্থিতিস্থাপকতা বলতে আমরা কি বুঝবো না, আমরা যখন এটিকে ওর আকার বা আকৃতির পরিবর্তনের একটা চেষ্টা করছি, তখন এই পরিবর্তনে যে বিকৃতি সৃষ্টি করছি আমরা, এই বিকৃতির বিরুদ্ধে এই পদার্থ একটা বিরুদ্ধ বল প্রয়োগ করে আগের জায়গায় ফিরে যেতে চাইছে। আমরা যখন বিকৃতি সৃষ্টিকারী বলটাকে সরিয়ে নিচ্ছি, ও আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাচ্ছে। তো এই বিশেষ ধর্ম, যে ধর্মের জন্য যখন ওই পদার্থের মধ্যে বিকৃতি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, তখন তার বিরুদ্ধে একটা বিরুদ্ধ বল প্রয়োগ করছে, সেই ধর্মটাকেই বলছি আমরা ওর স্থিতিস্থাপক ধর্ম। তাহলে পদার্থের স্থিতিস্থাপক ধর্ম হচ্ছে একটা বিশেষ ধর্ম। যখন ওর মধ্যে কোনো বিকৃতি সৃষ্টি করার চেষ্টা করা হয়, তখন সেই বিকৃতি সৃষ্টিকারী বা বাধা সৃষ্টিকারী ও বিকৃতি সৃষ্টিকারী যে বল, তার বিরুদ্ধে একটা বাধা ও প্রদান করে, এবং পুনরায় ওই বস্তু যখন সেই বিকৃত সৃষ্টিকারী বলটি সরিয়ে নেওয়া হয়, ওটিকে আবার পুনরায় আগের জায়গায় ও ফিরে যায়, আকার এবং আয়তনে ও ফিরে পায়। সেটিকেই বলছি ওর স্থিতিস্থাপক ধর্ম। তো এখন পদার্থের স্থিতিস্থাপকতা ক্ষেত্রে স্থিতিস্থাপকতা, একেই বলছি আমরা স্থিতিস্থাপকতা, এটা পদার্থের একটা বিশেষ ধর্ম। এখন এই বিষয়ে স্থিতিস্থাপকতাকে জানতে গেলে আমাদেরকে আরো কতগুলো জিনিস জানতে হবে। সেটি হচ্ছে, যখন আমরা বল প্রয়োগ করছি, তখন এই বস্তুর মধ্যে একটা পীড়ন এবং একটা বিকৃতির সৃষ্টি হচ্ছে। দেখো, যখনই আমরা বল প্রয়োগ করছি এর মধ্যে একটা বিকৃতি ঘটছে, এবং সেই সঙ্গে সঙ্গে ওর ভেতরে একটা বিরুদ্ধ বল তৈরি হচ্ছে, যেটিকে আবার আগের জায়গায় ওকে ফিরিয়ে নিয়ে আসছে। তো এটিকে বলছি আমরা বিকৃতি, এবং একটা ভেতরে একটা বিরুদ্ধ বল ওর একক ক্ষেত্রফলে প্রযুক্ত হচ্ছে, সেটিকে বলছি পীড়ন। ওই পীড়নই ওকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসে। তো আমরা এরপরে দুটো আলোচনায় আসবো। একটি হচ্ছে আমাদের পীড়ন, এবং একটি হচ্ছে আমাদের বিকৃতি। আমরা কি বলছি? আমরা একটিকে বলছি পীড়ন বা স্ট্রেস, আর একটিকে বলছি আমরা বিকৃতি বা স্ট্রেন। স্ট্রেস এবং স্ট্রেন, এই দুটো জিনিস নিয়ে আমরা এখন আলোচনা করব, পীড়ন এবং বিকৃতি। এখন প্রথমেই আসবো আমরা বিকৃতি কাকে বলবো। বিকৃতি হচ্ছে কোনো বস্তুর আকার বা আকৃতির যে পরিবর্তন হবে, দৈর্ঘ্যের পরিবর্তন হতে পারে, তার আয়তনের পরিবর্তন হতে পারে, তার কৌণিক পরিবর্তন হতে পারে, সেটিকে বলছি আমরা বিকৃতি। তাহলে বিকৃতিকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। প্রথমে আমরা বলতে পারি যে অনুদৈর্ঘ্য বিকৃতি আমরা কাকে বলবো। যখন ওর দৈর্ঘ্য বৃদ্ধি এবং ওর যে প্রাথমিক দৈর্ঘ্য, এই অনুপাতটাকে বলবো ওর অনুদৈর্ঘ্য বিকৃতি। মনে করো কোনো একটি বস্তুর দৈর্ঘ্য, প্রাথমিক দৈর্ঘ্য এল ছিল, আমরা ক্যাপিটাল এল নিচ্ছি। এখন এই বস্তুটিতে এফ বল প্রয়োগ করার ফলে ওর কিছুটা দৈর্ঘ্য বৃদ্ধি করলো, স্মল এল পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি করলো। তাহলে যেহেতু এটা অনুভূমিকভাবে ওর দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে, তাহলে এখানে যে বিকৃতি হয়েছে, এই বিকৃতিকে বলবো আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি বা লংগিটুডিনাল স্ট্রেন। অনুদৈর্ঘ্য বিকৃতি। তাহলে আমরা বিকৃতির একটি পার্ট পেলাম, সেটিকে বলছি আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি, বা এটিকে বলছি আমরা লংগিটুডিনাল স্ট্রেন। তাহলে সেটির মান কি হলো? দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য, এই অনুপাতটাকে বলছি আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি। এবং দেখো, এই অনুদৈর্ঘ্য বিকৃতির একক, যেহেতু দুটোই একই রাশির অনুপাত, সেই জন্য এটি কিন্তু মাত্রা শূন্য একটা রাশি, বা এর একক শূন্য, এককহীন একটা রাশি। এটি গেল আমাদের অনুদৈর্ঘ্য বিকৃতি। এছাড়া কি বিকৃতি হতে পারে? অনুদৈর্ঘ্য বিকৃতি ছাড়াও আমাদের আয়তন বিকৃতি হতে পারে। আয়তন বিকৃতি অর্থাৎ, যদি একটা কিউব আকারের বস্তু হতো এবং ওর যদি আমরা ওর উপর যদি আমরা বল প্রয়োগ করতাম, তাহলে কি হতো? ওর একটা আয়তনের পরিবর্তন করতো। তাহলে আমরা যদি মনে করি যে প্রাথমিক আয়তন ছিল ভি, এবং বল প্রয়োগ করার ফলে ওর স্মল ভি পরিমাণ আয়তন বাড়লো, তাহলে সেটিকে বলবো অনুদৈর্ঘ্য বিকৃতি হয়েছিল। এবার আয়তন বিকৃতি বলবো আমরা, আমরা বলবো এটাকে আয়তন বিকৃতি। এটিকে আমরা বলবো স্মল ভি বাই ক্যাপিটাল ভি। অথবা একটাকে আমরা ক্রিন্তন বিকৃতি বলি।
নেক্সট আরেকটা বিকৃতি আমাদের আছে, সেটিকে বলছি আমরা ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি হচ্ছে কৌণিক ভাবে, মনে করো এরকম একটি আয়তাকার বা একটি বর্গাকার পাত ছিল, যার কোণগুলো ছিল 90 ডিগ্রি, প্রতিটি কোণ ছিল, এখানে প্রতিটি কোণ ছিল 90 ডিগ্রি। এখন যদি এর ওপরের নিচের তলকে ফিক্সড রেখে ওপরের তলে যদি আমরা একটা এফ বল প্রয়োগ করি, তাহলে কি দেখবো আমরা দেখব এই পাতটি এইরকম আকার ধারণ করেছে, অর্থাৎ এর একটা কৌণিক পরিবর্তন হয়েছে থিটা। তাহলে এর যে কৌণিক পরিবর্তন হলো, এটাকে বলবো আমরা ক্রিন্তন পীড়ন, ক্রিন্তন বিকৃতি। ক্রিন্তন বিকৃতি এটিকে আমরা মেজার করতে পারি। ক্রিন্তন বিকৃতি অর্থাৎ প্রাথমিক যে এর কৌণিক যে চেঞ্জ হলো, এটিকে আমরা কি দিয়ে মাপবো? ক্রিন্তন বিকৃতি আমরা মাপবো যে ওর কতটা কৌণিক পরিবর্তন হলো, সেটা থিটা বললে সেটাকে আমরা থিটা দিয়ে মেজার করবো। কৌণিক যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটাকে আমরা মেজার করব। সেই পরিবর্তনটা যদি এখানে থিটা হয়, তাহলে সেটাকে আমরা থিটা দিয়ে, কৌণিক বিকৃতি, এটিকে আমরা এইভাবে মেজার করব। এরপরে আমরা যেটিতে আসবো সেটি হচ্ছে আমাদের পীড়ন। পীড়ন আমরা কাকে বলছি? পীড়ন আমরা বলছি যে এর মধ্যে যখন বল প্রয়োগ করা হচ্ছে, তখন এই বস্তুর মধ্যে একটা প্রতিক্রিয়া বা বিরুদ্ধ বল, প্রতিক্রিয়া বল বলবো না, বলবো বিরুদ্ধ বলের সৃষ্টি হচ্ছে, যে বলটা ওর এই যে বিকৃতির সৃষ্টিতে বাধা দিচ্ছে। এখন একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে বলছি আমরা পীড়ন। তো পীড়ন সেটিকে যদি আমরা অনুদৈর্ঘ্য পীড়নের কথাই বলি, তো পীড়নের ক্ষেত্রেও আমরা ওই একই জিনিস পাবো, অনুদৈর্ঘ্য পীড়ন বলছি। তো অনুদৈর্ঘ্য পীড়ন এটা ইজিক্যালটা আমাদের কি আসবে? অনুদৈর্ঘ্য পীড়ন আসবে এফ বাই এ, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। অনুদৈর্ঘ্য পীড়ন সেটি আমাদের আসবে। আয়তন পীড়ন, সেই ক্ষেত্রেও আমরা পাবো প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, এই ক্ষেত্রেও আমরা পাবো প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। উভয় ক্ষেত্রে আমরা অনুদৈর্ঘ্য পীড়ন, আয়তন পীড়ন এবং ক্রিন্তন পীড়ন উভয় ক্ষেত্রে আমরা যেটি পাবো সেটা হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। উভয় ক্ষেত্রেই আমরা এই একটা জিনিসই পাবো, সেটা হচ্ছে প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। এখন এরপরে আমরা যে অংশটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের হুকের সূত্র। এখন এখানে দেখো, কোনো বস্তুকে যখন আমরা বল প্রয়োগ করি, তখন সেই বস্তুর একটা স্থিতিস্থাপক, বস্তুর একটা ওর দৈর্ঘ্যের একটা প্রসারণ ঘটতে ঘটতে একটা সর্বোচ্চ সীমা ও থাকে, সেটাকে বলি আমরা স্থিতিস্থাপক সীমা। তার বাইরে যখন আমরা ওই বস্তুকে প্রসারিত করি, সে আর পুনরায় আর আগের আকার বা আকৃতি ফিরে পায় না, সেটাই হচ্ছে তার স্থিতিস্থাপক সীমা পেরিয়ে যাওয়া। যদি বস্তুকে স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি ঘটানো যায় এবং বিকৃতি উঠিয়ে নিলে পুনরায় বস্তুটি আবার আগের আকার ফিরে পায়, কিন্তু স্থিতিস্থাপক সীমা পেরিয়ে যাওয়ার পরে বস্তুটি আর আগের আকার ফিরে পায় না, তখন এটা স্থায়ী বিকৃতি থেকে যায়। তো হুকের সূত্র বলছে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো বস্তুতে যদি আমরা পীড়ন দিই, তাহলে ওই বস্তুটার মধ্যে একটা বিকৃতি হবে, এবং এই পীড়ন এবং এই বিকৃতির যে সমীকরণ, সেটি কি সম্পর্ক কেমন হবে? সেটি হবে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সঙ্গে সমানুপাতিক হবে। অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে যদি আমরা কোনো বস্তুর মধ্যে পীড়ন দিই, তাহলে বস্তুর মধ্যে একটা বিকৃতি হবে, এবং সেই ক্ষেত্রে আমরা দেখব এটি যে পীড়ন সমানুপাতিক হবে বিকৃতি। পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হবে, যেখানে পীড়ন সমানুপাতিক আমরা পাবো বিকৃতি। এটা কার মধ্যে? স্থিতিস্থাপক সীমার মধ্যে এটি সম্ভব। যদি এটি স্থিতিস্থাপক সীমা হয়, স্থিতিস্থাপক সীমার মধ্যে আমরা যদি পীড়ন দিই, তাহলে ওই বস্তুর মধ্যে যে বিকৃতি হবে, সেই পীড়ন এবং বিকৃতির অনুপাত পরস্পরের সমানুপাতিক হবে। যেখান থেকে আমরা হুকের এই সূত্রটি পাচ্ছি, সেটা হচ্ছে পীড়ন বাই বিকৃতি, এটা ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি? ধ্রুবক পাচ্ছি। পীড়ন বাই বিকৃতি, এটিকে বলছি আমরা ধ্রুবক। এটি গেল আমাদের হুকের সূত্র, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হচ্ছে। এখন এই যে ধ্রুবকটাকে আমরা বিভিন্ন নামে বলবো, সেই পীড়নটা কি ধরনের এবং বিকৃতি কি ধরনের হচ্ছে, সেই অনুযায়ী আমরা ধ্রুবকটাকেও আমরা ভিন্ন নামে বলবো। প্রথমেই বলবো আমরা যে যদি অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতি হয়,
তাহলে ধ্রুবকটা হবে ইয়ং গুণাঙ্ক। তো 1 নম্বরে আমরা যেটি জানবো সেটি হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্ক বা ইয়ং মডিউলাস, এটিকে আমরা ক্যাপিটাল ওয়াই দিয়ে বোঝাই। ইয়ং মডিউলাস বা ইয়ং গুণাঙ্ক আমরা কাকে বলব? ইয়ং গুণাঙ্ক হচ্ছে পীড়ন এবং বিকৃতির অনুপাত। তবে সেটি কি ধরনের পীড়ন? সেটি অবশ্যই হবে অনুদৈর্ঘ্য পীড়ন এবং বিকৃতিটাও হবে অনুদৈর্ঘ্য বিকৃতি। তার মানে অনুদৈর্ঘ্য পীড়ন এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলবো আমরা ইয়ং গুণাঙ্ক। তাহলে ইয়ং গুণাঙ্ক ইজিক্যাল টু আমরা কি পাবো? অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটিকে বলছি আমরা। তার মানে আমরা এটি সমীকরণ আকারে লিখলে এফ বাই এ এবং এটিকে আমরা বলবো স্মল এল বাই ক্যাপিটাল এল। এটি হচ্ছে ওয়াই ইজিক্যাল টু আমরা এটি লিখতে পারি। তার মানে ওয়াই এর যে সমীকরণ আমরা পেলাম সেই সমীকরণটি কি হলো? ওয়াই ইজিক্যাল টু আমরা পেয়েছি এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল। এটি হচ্ছে আমাদের ইয়ং গুণাঙ্কের রাশিমালা। এফ ইন্টু স্মল এল, এ ইন্টু এফ ইন্টু ক্যাপিটাল এল, এ ইন্টু স্মল এল, যেখানে ক্যাপিটাল এল কে বলছি ওই বস্তুর দৈর্ঘ্য এবং স্মল এল কে বলছি দৈর্ঘ্য বৃদ্ধি। এ হচ্ছে ওর ক্রস সেকশনাল এরিয়া। এটি গেল আমাদের ইয়ং গুণাঙ্ক। এবার আসবো আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক। তার মানে যদি এখানে পীড়নটি আয়তন পীড়ন হয় এবং এখানে বিকৃতির যদি আয়তন বিকৃতি হয় তবে যে পীড়ন হবে সেই পীড়নকে বলবো আমরা আয়তন পীড়ন। তখন সেটাকে বলবো আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক বা বাল্ক মডিউলাস। এখন বাল্ক মডিউলাসের এটিকে আমরা কে দিয়ে বোঝাই। এই সমীকরণটি হচ্ছে বাল্ক মডিউলাস। এর পরেরটি যেটি আমরা বলছি সেটা হচ্ছে বাল্ক মডিউলাস বা এটিকে বলছি আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে এটিকে আমরা কি বলছি? আয়তন পীড়ন এবং আয়তন বিকৃতি। অর্থাৎ এর মধ্যে যে আয়তন পীড়ন দেওয়া হয়েছে সেটি হচ্ছে এফ বাই এ। আমরা বলেছি প্রত্যেকটা পীড়নকে আমরা এফ বাই এ দিয়ে বোঝাবো। তাহলে কে বাল্ক মডিউলাসকে আমরা কি দিয়ে বোঝাচ্ছি? কে দিয়ে বোঝাচ্ছি। তাহলে কে ইজিক্যাল টু আমরা পাচ্ছি এফ বাই এ এবং এখানে ওর আয়তন বৃদ্ধি এবং প্রাথমিক আয়তন স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এখন এই এফ বাই এ আমরা এটাকে প্রযুক্ত বল বাই ক্ষেত্রের প্রেসার দিয়ে আমরা বোঝাতে পারি। তাহলে পি বাই এখানে আমরা পাচ্ছি স্মল ভি বাই ক্যাপিটাল ভি, অর্থাৎ আমরা পাচ্ছি পি ভি বাই স্মল ভি। এবং এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে বাল্ক মডিউলাস হচ্ছে একটি ঋণাত্মক রাশি, এর সামনে একটা ঋণাত্মক বসানো হয়, কারণ যখনই ওই বস্তুর মধ্যে আমরা একটা প্রেসার দেব তখন ওই বস্তুর আয়তন সংকোচন হবে, অর্থাৎ প্রাথমিক যে আয়তন অপেক্ষা দ্বিতীয় যে আয়তন হবে সেই আয়তনটা হ্রাস পায়। সেই জন্য আমরা এখানে বল এবং ওর আয়তন এই যে চেঞ্জটা, এই চেঞ্জটা অবশ্যই ঋণাত্মক হবে বলে এটি একটি ঋণাত্মক কোয়ান্টিটি, অর্থাৎ সামনে একটা আমরা ঋণাত্মক চিহ্ন বসাই। বাল্ক মডিউলাস হচ্ছে একটা ঋণাত্মক রাশি। দ্বিতীয় আমরা যে জিনিসটিতে যাব সেটি হচ্ছে আমাদের, তাহলে আমরা পেলাম ইয়ং গুণাঙ্ক পেলাম, দ্বিতীয় আমরা পেলাম বাল্ক মডিউলাস বা আয়তন বিকৃতি গুণাঙ্ক। এরপরে আসবো আমরা দৃঢ়তা গুণাঙ্ক বা রিজিডিটি মডিউলাস। রিজিডিটি মডিউলাস বা দৃঢ়তা গুণাঙ্ক, এটিকে আমরা ইটা দ্বারা বলি। দৃঢ়তা গুণাঙ্ক বা রিজিডিটি মডিউলাস এটি কি? এটি হচ্ছে কৃন্তন পীড়ন এবং কৃন্তন বিকৃতির অনুপাত। কৃন্তন পীড়ন আর কৃন্তন বিকৃতি এটির অনুপাতকে বলছি আমরা রিজিডিটি মডিউলাস। অর্থাৎ কৃন্তন পীড়ন এটিকে যদি আমরা প্রেসার দিয়েই বোঝাই এবং কৃন্তন বিকৃতি এটাকে যদি আমরা থিটা দিয়ে বোঝাই, তাহলে ইটা ইজিক্যাল টু লিখবো আমরা, ইটা ইজিক্যাল টু লিখবো পি বাই থিটা। এটাকে আমরা পি দিয়ে বোঝাচ্ছি এবং এটাকে আমরা থিটা দিয়ে বোঝাচ্ছি। বিকৃতিটাকে যদি আমরা থিটা দিয়ে বেজার করি তাহলে ইটা ইজিক্যাল টু আমরা এই সমীকরণটা পাচ্ছি। এটাকে বলছি আমরা রিজিডিটি মডিউলাস। এখন আমরা এর পরেও আরো কতগুলো জিনিস একটু জানবো। এরপরে আমাদের একটা ঘটনা আছে যে পয়সনস রেশিও বা পয়সনের অনুপাত কি। এখন দেখো কোনো বস্তুকে যখন আমরা
দৈর্ঘ্যের দিকে বিকৃতি ঘটাই তখন ওই বস্তুর কিন্তু দৈর্ঘ্যের দিকে যখন পরিবর্তনটা স্পার্শীয় পরিবর্তন হয়, যদি ওর দৈর্ঘ্যটা বাড়ে তাহলে স্পার্শের দিকে ওটা সংকুচিত হয়। তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধি মানে এর পার্শ্বীয় পরিবর্তন এবং অনুদৈর্ঘ্য যে পরিবর্তন, এই রেশিওটাকে বলছি আমরা পয়সন অনুপাত বা পয়সনস রেশিও। তো এর পরের যে অংশটাতে আমরা আসবো সেটা হচ্ছে আমাদের পয়সন অনুপাত। আমরা আসছি পয়সন অনুপাত আমরা কাকে বলবো। তাহলে এটি হচ্ছে দুটি অনুপাত, একটা হচ্ছে আমাদের পার্শ্বীয়, এটা কিন্তু দুটো বিকৃতির অনুপাত, একটাকে বলছি আমরা পার্শ্বীয় বিকৃতি আর একটিকে বলছি আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি। এই দুটোর অনুপাতই হচ্ছে আমাদের পয়সন অনুপাত। এখন দেখো যে পার্শ্বীয় বিকৃতি, আমরা মনে করলাম যে কোনো একটা দণ্ডের প্রাথমিক ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর এবং প্রাথমিক দৈর্ঘ্য ছিল স্মল এল। এখন যখন বল প্রয়োগ করে ওর দৈর্ঘ্য স্মল এল পরিমাণ বাড়ানো হলো, তখন ওর ব্যাসের দিকের যে সংকোচন হলো, প্রাথমিক যে ব্যাস, এটিকে আমরা ব্যাস বলছি বা ব্যাসার্ধ বলছি। যদি আমরা ব্যাস ধরে নিই যে প্রাথমিক ব্যাস ছিল আর, ওর প্রাথমিক ব্যাস ছিল আর, এখন এই ব্যাসের যে সংকোচন হলো পরবর্তীতে যখন দৈর্ঘ্য বাড়ছে ব্যাসের দিকে সংকোচন হচ্ছে, এই সংকোচনটাকে স্মল আর বললে তাহলে পার্শ্বীয় পরিবর্তন আমরা পাচ্ছি স্মল আর বাই ক্যাপিটাল আর, এটাকে আমরা বললো পার্শ্বীয় বিকৃতি। অর্থাৎ ব্যাসের পরিবর্তন বাই প্রাথমিক ব্যাস, এটাকে বলবো আমরা পার্শ্বীয় বিকৃতি। আর অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য স্মল এল বাই ক্যাপিটাল এল। অর্থাৎ পয়সন অনুপাত এটিকে আমরা সিগমা দিয়ে বোঝাই। তাহলে এটা ইজিক্যাল টু আমরা কি পেলাম, আমরা পেয়েছি আর ইন্টু স্মল আর ইন্টু ক্যাপিটাল এল বাই আর ইন্টু স্মল এল। এটি হচ্ছে আমাদের পয়সন অনুপাত, পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এবং যেহেতু এটা দুটি বিকৃতির অনুপাত, তাই এটি একটা এককহীন রাশি হবে। এখন আমরা যে জিনিসটি দেখব যে আমরা তিনটে জিনিস এখানে পড়েছি, একটা হচ্ছে ওয়াই যেটাকে বলছি আমরা ইয়ং গুণাঙ্ক, একটাকে বলছি আমরা কে যেটাকে বলছি আমরা বাল্ক আয়তন বিকৃতি গুণাঙ্ক, একটাকে বলছি আমরা ইটা যেটাকে বলছি আমরা দৃঢ়তা গুণাঙ্ক। এই কয়েকটা জিনিস আমরা পড়েছি। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে এদের মধ্যে সম্পর্ক কি। এই যে কয়েকটা জিনিস আমরা পড়েছি এবং আরেকটা জিনিস আমরা পড়েছি সেটা হচ্ছে পয়সনস রেশিও। এই চারটি জিনিস আমরা পড়লাম। এটিকে বলেছি আমরা ইয়ং গুণাঙ্ক, এটিকে বলেছি আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক, এটিকে বলেছি আমরা দৃঢ়তা গুণাঙ্ক, এটিকে বলেছি আমরা পয়সন অনুপাত। এখন এদের মধ্যে সম্পর্ক কি, প্রথমে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে ওয়াই ইটা সিগমার মধ্যে কি সম্পর্ক, ওয়াই ইটা সিগমার মধ্যে কি সম্পর্ক থাকছে সেইটি আমরা লিখব। আমাদের মধ্যে এখানে যে সম্পর্কটি আছে সেটি হচ্ছে আমরা লিখব যে ওয়াই ইজ ইকুয়াল টু 2 ইটা 1 প্লাস 2 ইটা 1 প্লাস সিগমা। এটি আমাদের প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণ আমরা লিখব y is equal to 3k 1 minus 2 sigma। এটি আমরা লিখলাম y k, k যেখানে আমরা বাল্ক মডুলাস বলেছি, এবং সিগমার মধ্যে সম্পর্কটি আমরা লিখলাম। দ্বিতীয় আমরা যেটি লিখব সেটা হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু, আমাদের যে সমীকরণটি আছে সেটা হচ্ছে 3k minus 2 ইটা বাই 6k প্লাস 2 ইটা। আমরা এই কয়েকজনের মধ্যে সম্পর্ক লিখলাম, y ইটা k এবং সিগমা, এদের মধ্যে কি সম্পর্ক আছে সেগুলো আমরা লিখলাম। এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে পয়সন অনুপাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কি হবে। এই সমীকরণ থেকেই আমরা বলতে পারি যে পয়সন অনুপাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কি হবে। এখন এসে আমরা প্রথম যে সমীকরণটি পেয়েছি এই সমীকরণ থেকে আমরা পাচ্ছি যে পয়সন অনুপাত যদি ঋণাত্মক কোয়ান্টিটি হয় তাহলে কি হবে, তাহলে আমাদের
এর ভেতরে যে রাশিমালাটি আছে এইটা ইজিক্যাল টু 0 হবে। অর্থাৎ যদি পয়সন অনুপাত ঋণাত্মক হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে, যদি পয়সন অনুপাত নেগেটিভ হয়, ঋণাত্মক কোয়ান্টিটি হয়, তাহলে এই রাশিমালাটি 0 হয়। অর্থাৎ 1 প্লাস সিগমা ইজিক্যাল টু 0, যেখানে সিগমা ইজিক্যাল টু আমরা কি পাচ্ছি -1। আর দ্বিতীয় যে সমীকরণটা পেয়েছি, যদি সিগমা ধনাত্মক হয়, অর্থাৎ পয়সন অনুপাত যদি ধনাত্মক হয়, আচ্ছা এটিকে আমি এখানে লিখছি, যেখান থেকে আমরা সিগমা ইজিক্যাল টু কি পেয়েছি -1। আর দ্বিতীয় সমীকরণ থেকে যদি সিগমা ধনাত্মক হয় তাহলে ভেতরের এই রাশিমালাটা 0 হয়। অর্থাৎ আমরা লিখব 1 মাইনাস 2 সিগমা ইজিক্যাল টু 0, যেখান থেকে আমরা পাচ্ছি সিগমা ইজিক্যাল টু হাফ। তো আমরা যেটি পেলাম যে সিগমার রেঞ্জ কত, -1 থেকে হাফ, অর্থাৎ সিগমার মান সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে হাফ, এটি হচ্ছে ওর সীমা। তাহলে পয়সন অনুপাতের সীমা আমরা পেলাম, এটা হচ্ছে -1, এটি হচ্ছে আমাদের পয়সন অনুপাতের সীমা। তবে বাস্তব ক্ষেত্রে পয়সন অনুপাত কোনোদিন ঋণাত্মক হতে পারে না। পয়সন অনুপাত কি ছিল আমাদের? পয়সন অনুপাত ছিল পার্শ্ব বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। এখন এই মানটা কোনোদিন, এই পার্শ্ব দুটো বিকৃতির অনুপাত কোনোদিন বাস্তবে কোনোদিন ঋণাত্মক হতে পারে না, বিশেষ ক্ষেত্র ছাড়া। তো স্বাভাবিকভাবে আমরা বাস্তবে যে মানটাকে নেব সেটা হচ্ছে 0 লেস দেন সিগমা লেস দেন হাফ, 0 থেকে হাফের মধ্যে আমরা নেব। তো এটি গেল আমাদের পয়সন অনুপাত। পয়সন অনুপাতের সর্বোচ্চ সীমা আমরা দেখলাম যে বাস্তব ক্ষেত্রে আমাদের এই মানটি হয়। তো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে যে আমাদের স্প্রিং এর ক্ষেত্রে আমরা দেখেছি, স্প্রিং এর ক্ষেত্রে যে সমীকরণ ছিল, স্প্রিং এর সমীকরণ কি ছিল আমাদের? যে একটা স্প্রিং, যে স্প্রিং, এটা যদি আমরা এফ বল প্রয়োগ করি, তো এই ক্ষেত্রে আমাদের হুকের সূত্র প্রযোজ্য হয়। এই ক্ষেত্রে আমাদের যেটা পাবো যে এফ প্রপোর্শনাল এক্স পাবো আমরা, যদি এর এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি, আমরা বল প্রয়োগ করলে এর কি করবে, দৈর্ঘ্য আস্তে করে আস্তে আস্তে বাড়তে থাকে। তো এর প্রযুক্ত বল এবং এর দৈর্ঘ্যের যে বৃদ্ধি অর্থাৎ বিকৃতি, এটা পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক। তো পীড়নকে যদি আমরা, পীড়ন এবং বিকৃতি যদি পরস্পরের সমানুপাতিক হয়, তো আমরা যদি এ বল দিই, তার বল প্রয়োগের সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে বল তৈরি হচ্ছে সেটাকে আমরা যদি পীড়ন বলি, তাহলে দেখবো পীড়ন এবং বিকৃতি পরস্পরের সমানুপাতিক হচ্ছে। যেখান থেকে আমরা পাচ্ছি যে এফ ইজিক্যাল টু কে এক্স, যেখানে কে কে বলছি আমরা স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং এর বল ধ্রুবক, কে ইজিক্যাল টু। এখন যদি আমরা দুটো স্প্রিংকে পাশাপাশি যুক্ত করি তাহলে আমাদের সমীকরণ কি হবে? যদি আমাদের এখানে একটা স্প্রিং না থেকে দুটো স্প্রিং থাকতো, প্রথম স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট K1 এবং আর একটি স্প্রিং আমাদের যুক্ত করা হয়েছে যার স্প্রিং কনস্ট্যান্ট K2। তো এখন এই দুটো স্প্রিংকে যদি আমরা পরস্পরের সঙ্গে যুক্ত করে এখানে যদি আমরা একটা বল প্রয়োগ করি, তো আমরা কি পাবো? প্রথম ক্ষেত্রে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে যেটিকে আমরা x1 বলবো, দ্বিতীয় ক্ষেত্রে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি সেটাকে x2 বলবো। তো আমরা মোট দৈর্ঘ্য বৃদ্ধি, তো এখান থেকে আমরা x1 ইজিক্যাল টু কি লিখতে পাচ্ছি? আমরা x1 ইজিক্যাল টু লিখতে পাচ্ছি f বাই k1। দ্বিতীয় ক্ষেত্রে আমরা x2 ইজিক্যাল টু কি লিখতে পাচ্ছি? x2 ইজিক্যাল টু লিখতে পাচ্ছি f বাই k2। তো মোট যে দৈর্ঘ্য বৃদ্ধি হলো x ইজিক্যাল টু আমরা লিখবো x1 প্লাস x2, অর্থাৎ আমরা যেটি লিখতে পাচ্ছি সেটি হচ্ছে f বাই k1 প্লাস f বাই k2। এখন যদি এই দুটো স্প্রিংকে একটা স্প্রিং আমরা মনে করি, যে পুরোটাই একটা স্প্রিং, যেখানে এফ বল প্রয়োগ করায় ওর এক্স পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, এবং এই সংযুক্ত স্প্রিং এর বল ধ্রুবকটিকে যদি আমরা কে প্রাইম নিই, তাহলে আমরা এক্স ইজিক্যাল টু কি লিখবো? এফ বাই কে লিখবো। পুরো স্প্রিং এর বেলায় কে প্রাইম ইজিক্যাল টু, যদি আমরা কে প্রাইম নিই তাহলে আমরা এক্স ইজিক্যাল টু কি লিখবো? প্রযুক্ত বল বাই স্প্রিং কনস্ট্যান্ট, অর্থাৎ এফ বাই কে প্রাইম ইজিক্যাল টু আমরা পেয়েছি এফ বাই কে1 প্লাস এফ বাই কে2।
যেখান থেকে আমরা পাচ্ছি 1/k' ইজিক্যাল টু 1/k1 প্লাস 1/k2। অর্থাৎ আমরা যেটা দেখছি সেটা হচ্ছে k' ইজিক্যাল টু k1 k2 বাই k1 প্লাস k2। অর্থাৎ দুটো স্প্রিংকে যখন আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করব তখন অতুল্য যে স্প্রিং ধ্রুবক সেই ধ্রুবকের রাশিমালা এখান থেকে আমরা পাবো। দুটো স্প্রিংকে আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য স্প্রিং ধ্রুবকের মান আমরা এখান থেকে পাচ্ছি। আবার যদি দুটো স্প্রিংকে যদি আমরা শ্রেণী সমবায়ে না যুক্ত করে সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে কি হবে সেটি আমরা দেখি। এখানে যদি আমাদের এফ বল প্রয়োগ করি, যেখানে এই স্প্রিং এর বল ধ্রুবক k1, এই স্প্রিং এর বল ধ্রুবক k2, এবং এই ক্ষেত্রে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটা কিন্তু x1 x2 নয়, x পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। অর্থাৎ এটা নিচের দিকে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে সেটা কিন্তু x পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের যে সমীকরণ হবে, এই ক্ষেত্রে আমরা যে সমীকরণটি পাচ্ছি সেটা হচ্ছে f ইজিক্যাল টু, এই ক্ষেত্রে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, এই ক্ষেত্রে যে পরিমাণ বল প্রযুক্ত হচ্ছে, ফার্স্ট স্প্রিং এর ক্ষেত্রে যে পরিমাণ বল প্রযুক্ত হয়েছে সেটাকে যদি f1 বলি তাহলে আমরা পাচ্ছি k1 * x। দ্বিতীয় ক্ষেত্রে যে বল f2, যদি এখানে যদি f2 বল প্রযুক্ত হয় তাহলে f2 ইজিক্যাল টু আমরা বলবো k2x। তাহলে মোট প্রযুক্ত বল f ইজিক্যাল টু আমরা পাচ্ছি f1 প্লাস f2। অর্থাৎ আমরা যেটি পাচ্ছি সেটি হচ্ছে k1x প্লাস k2x। f ইজিক্যাল, যেখান থেকে আমরা পাচ্ছি f ইজিক্যাল টু পাচ্ছি k1 প্লাস k2 ইন্টু x। এবারে তুল্য স্প্রিং ধ্রুবক যদি k হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পাচ্ছি, আমরা k প্রাইম যদি বলি তাহলে আমরা পাবো k'(x) ইজিক্যাল টু k1 প্লাস k2 ইন্টু x, যেখান থেকে আমরা k প্রাইম ইজিক্যাল টু পেয়েছি k1 প্লাস k2। অর্থাৎ আমরা যেটি পেলাম সেটি হচ্ছে এই সমীকরণটি, সেটি হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে দুটো স্প্রিংকে যখন আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করব আমাদের যে রাশিমালা হবে সেটি হচ্ছে